আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা মূলত একটু পড়ব, পাশাপাশি আমরা কিছু রিভিউ করব। আর আমাদের পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে, সেজন্য আমরা পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করব। পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারি এই বিষয়টা, প্লাস মানে কারো কোনো সমস্যা থাকলে শেষে সেই সমস্যাগুলোর সমাধান করতে চেষ্টা করব। তো আমরা যাই, আসলে সামনে তো পরীক্ষার সময় আমরা কি করব এই বিষয়টাই আসলে কি করতে। জি, পরীক্ষার প্রস্তুতির বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে 10 বছরের প্রশ্ন সংগ্রহ করব। প্রশ্ন সংগ্রহ করে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন সংগ্রহ করে, যেহেতু 2024 সনের পরীক্ষা, আমাদের যে জোড়া সনগুলি আছে সেই জোড়া সনের প্রশ্নগুলোকে আগে ফলো করব, তারপর বেজোড় সনের প্রশ্নগুলোকে। তো প্রশ্নগুলো আমরা কিভাবে ফলো করতে পারি, আমি যদি সেই কথা ধরি, তাহলে এমনটা ধরেন যে মডেল হিসেবে আমরা একটা প্রশ্ন সামনে নিলাম, যে প্রথম যে প্রশ্নটা আছে 2022 সনের, সেই প্রশ্নটা নিয়ে তার মধ্যে আমার কাছে সামনে প্রশ্ন নেই, আমি আপনাদের সামনে বলে দিচ্ছি বা বোঝাচ্ছি যে কিভাবে আসলে প্রশ্ন করব। ধরে নেন যে প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে। তো প্রথমে সেই প্রশ্নটা আমরা নিলাম, এরপরে দেখব যে জোড়া আর কোন কোন সনে সেই প্রশ্নটা এসেছে। পাশে ধরেন যে লাল কালি অথবা নীল কালি দিয়ে ওই সনগুলো লিখব। আচ্ছা, কামরুন নাহার ম্যাডাম হাত উঠিয়েছেন, আমি ঠিক আছে বলেন, আমি হাত রাইজ স্যার করেছেন। বলছিলাম যে আমাদের পরীক্ষাটা 23-এ হবে, মানে আমাদের সালটা 23, 22 পর্যন্ত পরীক্ষা হয়েছে আচ্ছা সেটাই। আচ্ছা, যদি তা হয়ে থাকে তাহলে আপনার বেজোড় যে সন আছে, বেজোড় সংখ্যা, সেটাকে ফলো করতে হবে। আপনার যে সনে আপনার পরীক্ষার্থী, ওই জোড়া সন বা বেজোড় সন, এটাকে আপনার ফলো করতে হবে। যেমন আমি একটা প্রশ্ন ধরি, যে প্রথম প্রশ্নটা ধরেন বেজোড় সনেরই, তাহলে 2000 ধরেন যে এই 21-এর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আপনার আসলো যে প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে, প্রথম প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা প্রথমে নিলাম, ওইখানে তো একটা প্রশ্ন লেখাই আছে যে বা একটা খাতা মধ্যে আমরা প্রথমে উঠিয়ে নিলাম 2021 সনের প্রশ্নগুলা। তো প্রথম প্রশ্নটা নিয়ে এর পাশাপাশি আমরা দেখব 2019, 2017, 2015, মানে এই সনগুলিতে এই প্রশ্নটা কয়বার আসছে বা এই প্রশ্নটা আসছে কিনা। যদি এসে থাকে, পাশাপাশি আমরা সেই সনটা উল্লেখ করব আমার খাতায়। এবার খুঁজবো যে জোড় সংখ্যার যে সনগুলি আছে, সেই সনগুলি থেকে কোনো সনে এই প্রশ্নটা আসছে কিনা। দেখলাম যে না, 2022-এ আসছে বা অন্য একটা সনে আসছে, আমরা পাশাপাশি লিখে ফেললাম। আর বিশেষ করে এখানে 8টা প্রশ্ন থাকে, কিন্তু 8টা প্রশ্নের 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু একটা বিষয় আমাদের দেখতে হয় যে কোনো প্রশ্নই একক একটা প্রশ্ন না, প্রত্যেকটার মধ্যে খণ্ডাংশ থাকে। যে এই প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে, এরপরে দেখা গেল যে অন্য একটা পাকস্থলীর ক্ষত, এরপরে আরেকটা প্রশ্ন, বা ডিউটেনাল আলসারের ক্ষত এবং পাকস্থলীর ক্ষতর মধ্যে পার্থক্য। মানে এভাবে একটা প্রশ্নের সাথে লেজ লাগানো থাকে, তাতে 2টা বা 3টা প্রশ্ন এভাবে ছোট ছোট খণ্ডাংশ থাকে। তো আমরা খণ্ডাংশগুলোকেই ওই যে সন হিসেবে করে নিয়ে আমরা প্রথমে প্র্যাকটিস অফ মেডিসিন কোন কোন সনে আসছে সেটা দেখলাম। এরপরে আমি বললাম যে পাকস্থলীর ক্ষত এটা কোন কোন সনে আসছে,
সেটা দেখলাম। এরপরে ডিউডেনাল ক্ষত, এরপর পার্থক্য, পাকস্থলীর ক্ষত এবং ডিউডেনাল ক্ষতের পার্থক্য, অর্থাৎ ডিউডেনাল আলসার এবং পেপটিক আলসারের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা কোন কোন সনে এসেছে সেটা দেখলাম। এভাবে আমরা প্রথমে টোটাল মানে আমরা যদি বেজোড় সনে পরীক্ষা দিই তাহলে 23-এ পরীক্ষা দিই তাহলে 21 সনের পুরো প্রশ্নটা আমরা এভাবে একটা 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 করে বের করে নিব। বের করার পরে এবার কাজটা কি, এরপরে আমরা মনে করেন যে যাব যে 2019-এর যে প্রশ্ন ছিল সেই 19 সনের প্রশ্ন এই 21-এ যেগুলি আসছিল সেটা বাদে আর কি কি আছে, সেটা কোন কোন সনে আসছে, কোন খণ্ডাংশ কোন সনে আসছে সেটাকে মার্ক করব। সেটা মার্ক শেষ হলে আমরা 17 ধরবো, 15 ধরবো, বা আরো আগে যদি আমার প্রশ্ন সংগ্রহ থাকে তাহলে আমরা সেটা ধরবো। ধরে এই প্রশ্নগুলা যখন আমার মানে কোন কোন সনের কোন অংশে আসছে আমরা সনটা লিখে নিলাম। এরপরের কাজটা হচ্ছে যে তাহলে আমাদের রিপিট হবে না, যে একটা প্রশ্নই আমরা বারবার লিখতে হচ্ছে না। এরপরে আমরা ধরবো জোড়া সন। তাহলে যে 23-এ পরীক্ষা হলে 22 সনে কি কি প্রশ্ন আসছে, মানে এটা আবার 20-এ কোনটা আসছে, এভাবে পুরো প্রশ্নের একটা ছেদ এবং তালিকা এবং কোন সনে কোন প্রশ্নটা আসছে এরকম একটা তালিকা তৈরি করে ফেলবো। আর যদি এভাবে তৈরি করে ফেলতে পারি তাহলেই এটা আমাদের হয়ে যাবে একটা প্রশ্নপত্র সাজেশন। তখন আমরা নিজেরাই দেখে বুঝতে পারবো যে কোন প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা কম ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা দেখা যাবে যে ম্যাক্সিমাম সনেই ঘুরে ফিরে আসছে, তো সেটাকে বেশি গুরুত্ব দেব। আর যেটা হঠাৎ একটা সনে আসছে সেটাকে অবশ্যই কম গুরুত্ব দেব। এবার আসলো প্রশ্ন তৈরি করার বা প্রশ্নপত্র সাজেশন তৈরি করা, আমাদের এভাবে কাজটা শেষ হয়ে গেল। এখন কি করতে হবে, তাহলে এর উত্তর বা নোট যদি আমরা তৈরি করতে চাই আমরা প্রত্যেকেই একটা কাজ করব, যে একক বা একটা বইয়ের উপরে নির্ভর করব না, অন্তত 2-3টা বই সংগ্রহ করব এই ওই বিষয়ের উপরে। আমরা যেহেতু প্র্যাকটিস অফ মেডিসিন তৃতীয় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা করছি, তো আমরা প্র্যাকটিস অফ মেডিসিন তৃতীয় বর্ষের এটারই 2-3টা আমরা টেক্সট বুক করতে চেষ্টা করব। এবার আমরা দেখব যে সেই প্রথম প্রশ্নটা, যে প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে। এই প্রশ্নটা আমার ধরে নিলাম যে আমার এই বইয়ের মধ্যে এত পৃষ্ঠায় আছে, ওই বইয়ের নাম বা বইয়ের প্রথম অক্ষর লিখে ভিন্ন একটা কালি, প্রথমে ধরেন নীল কালি ব্যবহার করলাম, এবার লাল কালিতে আমরা বইয়ের নাম এবং পৃষ্ঠা লিখে রাখলাম। এরপরে দ্বিতীয় আরেকটা বইয়ের ওই পৃষ্ঠা, প্রথমটায় হয়তো 3 পৃষ্ঠায় ছিল, পরেরটায় হয়তো 17 পৃষ্ঠায়, বা অন্য আরেকটা বইয়ে অন্য আরেকটা 13 পৃষ্ঠায় থাকতে পারে এই প্রশ্নটার উত্তর। তাহলে আমরা সাথে সাথে অমুক বই এত পৃষ্ঠা, অমুক বই এত পৃষ্ঠা, এভাবে প্রথমে খুঁজে বের করাটা বেশ কষ্ট হবে, সময় লাগবে। কিন্তু একবার যদি আমরা খুঁজে বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে গেল। অর্থাৎ আমি এই পুরো প্রশ্নের উত্তরগুলা কোথায় কোথায় কোন জায়গায় আছে আমরা সহজে ওই প্রশ্নের দিকে তাকালেই আমরা পাবো যে এই প্রশ্নটা অমুক বইয়ের এত পৃষ্ঠায় আছে। আর আরেকটা জিনিস হবে, এই যে দেখতে দেখতে কি কি প্রশ্ন আসে, কোন প্রশ্নগুলো বেশি আসে, কোনটা কম আসে, এর উত্তরগুলা কি, খুব সহজ হয়ে যাবে, যেটা পরীক্ষার জন্য অনেক সহজ হবে। আর এটা যদি কেউ লিখে ফেলতে পারে, যদি কারো বেশি সময় থাকে সব প্রশ্ন উত্তরগুলা লিখে ফেলে, তাহলে তার নিজস্ব একটা হ্যান্ড নোট তৈরি হয়ে যাবে। 3টা বই বা 2টা বই সামনে রেখে এই প্রশ্নটা সুন্দর করে মডিফাই করে যদি লেখা যায় তাহলে অবশ্যই ভালো হবে। আর লেখার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল করতে হবে, যে লেখা কখনোই একেবারে গদ বাঁধা লেখা যাবে না। গদ বাঁধা লিখলে নাম্বার কম দেয়। সেজন্যে প্যারা প্যারা করে বা মানে পয়েন্ট দিয়ে, একটা পয়েন্ট মাঝখানে একটু ফাঁকা আরেকটা পয়েন্ট, এভাবে পয়েন্ট পয়েন্ট দিয়ে যদি লেখা যায়, এই খাতাটা যেই স্যার দেখবেন উনি দেখবেন যে না সুন্দর করে লিখেছে, ছাত্রটা পরিশ্রম করেছে, তাকে মার্ক অবশ্যই বেশি দিবে অন্য যারা লিখেছে তাদের থেকে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং এইভাবে খেয়াল রেখে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে দেখা যাবে আমাদের পরীক্ষাপত্র প্রশ্নপত্র সাজেশন তৈরি করা, এর অ্যান্সার বা উত্তরপত্র তৈরি করা এমন হয় যদি
এমন হয় যে কখনো কখনো একটা বইয়ের মধ্যে কোশ্চেনের উত্তর খুঁজেই পাওয়া যাচ্ছে না, 2টা বা 3টা বই থাকলে অন্য আরেকটা বইয়ের মধ্যে সেটার উত্তর খুঁজে পাওয়া যাবে, সেটা না পাওয়া গেলে আরেকটা বইয়ের মধ্যে উত্তর খুঁজে পাওয়া যাবে বা বের করা যাবে। তাহলে আমরা একটা, আর আমরা শুধু যারা নোট গাইড ফলো করে এরা হয়তো পাস করতে পারে, কিন্তু ভালো নাম্বার ক্যারি করার জন্য, ভালো জানার জন্য অবশ্যই টেক্সট বুক দরকার। এবং আমি যেভাবে যে ওয়েতে দেখাচ্ছি যে এভাবে নোট তৈরি করা, নোট তৈরি করে তারপর সেটা সেই অনুসারে পড়া, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এর চাইতে ভালো কোনো কিছুই না। আপনি যদি লেখেন, ধরে নিলাম দিলীপ সাবারি বা একজনের এই আবু হোসেন সরকারের নোট দেখে লেখেন, সবাই তো একই লিখবে, তো স্যাররা দেখেই বুঝবে যে নোট দেখে লিখেছে, অবশ্যই একে শুধু 5 নাম্বার দিয়ে দিচ্ছে, একে কখনোই ভালো নাম্বার দিবে না। এভাবে যারা লেখে তারা কখনোই ভালো নাম্বার ক্যারি করতে পারে না। যার কারণে ভালো নাম্বারের জন্য আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা হচ্ছে যে আমরা প্রথমে প্রশ্নপত্র তৈরি করব, প্রশ্নপত্রের উত্তরগুলা তৈরি করব, কোন সনে কতগুলা, টোটালি আমাদের কয়টা প্রশ্ন এই বিগত সনগুলাতে আছে। আমরা যখন এইভাবে একটা একটা করে যে খণ্ডাংশগুলো মার্ক করে খাতায় লিখে ফেলবো, তখন আমরা পুরোই করতে পারবো যে টোটালি এই প্রশ্নগুলোই বিভিন্ন সনে ঘুরে ফিরে আসে, এবং এই প্রশ্নগুলো এই সনের জন্য কমন বেশি, এর পরের সনের জন্য অন্য প্রশ্নগুলো কমন বেশি। তো এটা আমাদের জন্য খুব ভালো হবে, এবং এভাবেই আমার কাছে মনে হয় যে এভাবে লিখলে এবং পড়লে, এবং পড়ালেখা মানে লেখাটা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে। লেখার জন্য 3টা গুণ থাকা দরকার। দ্রুততা, লেখাটা অবশ্যই খুব দ্রুত লিখতে হবে, সুন্দর থাকতে হবে, লেখাটা পরিচ্ছন্ন সুন্দর এবং নির্ভুল হতে হবে। সে মানে প্রচুর বানান ভুল যদি থাকে তাহলে কিন্তু না, মার্কে পিছিয়ে যাব। আর আরেকটা বিষয় আমরা খেয়াল করব, যদি কোনো সাবজেক্ট যেমন প্র্যাকটিস অফ মেডিসিনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নের উত্তরের সাথে অনেক ছবি দিতে পারি। লাংসের কথা আমরা ধরেন যে লাংসের বা নিউমোনিয়া নিয়ে আলোচনা করতেছি, আমরা সেই আলোচনার মধ্যে বা আমরা যে উত্তরপত্র লিখবো সেখানে কেউ যদি শুধু আলোচনা দেয় বা সবাই আলোচনা দিচ্ছে, কিন্তু আপনি যদি একটা ছবি দিয়ে দিতে পারেন লাংসের, অবশ্যই স্যার আপনাকে অর্ধেক বা 1 মার্ক বেশি দিবে। তার মানে কি, আপনার 8টা প্রশ্নে বা 5টা প্রশ্নে আপনার 5 মার্ক কিন্তু বেশি পেয়ে যাচ্ছেন। আপনার মার্ক ডেভেলপে বা আপনি এগিয়ে যেতে, স্ট্যান্ড করতে বা ভালো রেজাল্ট করতে কিন্তু আপনার অনেক সহযোগিতা হবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি এভাবে একটু টেকনিক খাটিয়ে মানে পড়া যায় বা লেখা যায়, উত্তর দেয়া যায়, তাহলে অবশ্যই সেটা হবে অনেক ভালো, অনেক সুন্দর, এবং বেশি মার্কও বয়ে নিয়ে আসবে। আর খাতা কখনোই কাটাছেঁড়া করবেন না, আর অযথা লুজ নেবেন না। তবে লুজ আপনাদের যতটুকু লাগে স্যাররা তাই দিবে, সেভাবেই আপনারা মানে কার্পণ্য করার কোনো সুযোগ নেই। আপনার যতটুকু লেখা দরকার ততটুকুই লিখবেন, আর চেষ্টা করবেন লেখা দ্রুত করার। অনেক সময় এমন হয় আপনার জানা প্রশ্ন আপনি লিখে আসতে পারলেন না, তাহলেই কিন্তু একটা বড় অসুবিধা হয় যে আপনার মার্ক সঠিকভাবে পাবেন না, যতটুকু লিখবেন ততটুকু। আর আরেকটা কাজ করে, আরেকটা বড় ধরনের বোকামি করে কেউ কেউ, সেটা হচ্ছে যে প্রথম একটা বা 2টা প্রশ্ন লিখতে গিয়ে অনেক সময় কিল করে ফেলে। ধরেন 3 ঘন্টা আপনার পরীক্ষা, আপনার 2টা প্রশ্ন দিতেই 2 ঘন্টা নষ্ট করে ফেলেছেন। আপনি যত ভালো করেই দেন আপনার নির্ধারিত মার্কের চাইতে কিন্তু বেশি দিবে না। যার কারণে আপনার সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। টোটাল আপনার যদি 3 ঘন্টা পরীক্ষা থাকে, আপনাকে 2.5 ঘন্টা ধরে নিতে হবে আপনি লিখতে পারবেন। আর বাকি সময়টা সিগনেচার, খাতা দেখবে, গোছাবে, স্টেপলার করবে বা রিভাইজ দিবেন, এই সময়ে যাবে। তো এই 2.5 ঘন্টাকে আপনার 5টা প্রশ্নে যদি আমরা ভাগ করি তাহলে কতটুকু পাওয়া যাচ্ছে, 30 মিনিট করে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা কোশ্চেনের জন্য আমি 30 মিনিট পাবো, এই 30 মিনিটের মধ্যেই আমাকে শেষ করতে হবে, না হলে আমি যখন পিছিয়ে যাব অন্য একটা প্রশ্ন লিখতে আমার অসুবিধা হবে, তখন আমি সঠিকভাবে লিখতে পারবো না, আমি সঠিকভাবে নাম্বার পাবো না। আর জানা যতগুলো প্রশ্ন আছে একটা প্রশ্ন ছেড়ে দেয়া যাবে না। যদি একটা লাইনও আপনি জানেন বা একটা লাইন আপনি লিখতে পারেন তাহলে 1 লাইনে লিখে দিয়ে আসবেন, অন্তত 1 নাম্বার হলেও তো আপনি বেশি পাবেন। যদি না লিখে দিয়ে আসেন যে
আমি তো পুরো প্রশ্নটা পারি না, তাহলে থাক এটা লিখবো না, আপনি 4টা প্রশ্ন দিয়েই চলে আসলেন, তাহলে কিন্তু আপনি টোটালি একটা প্রশ্নের মানে মার্কস থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি একটা প্রশ্নের যদি 1-2 লাইনও পারেন, অবশ্যই লিখে দিয়ে আসবেন। এবং প্রথমেই শুরু করতে হবে আপনাকে যেই এটা দিয়ে, যেই প্রশ্নটা আপনি সবচাইতে ভালো পারেন, সবচাইতে সুন্দর, সেই সুন্দর উপস্থাপনাটা প্রথমে আপনাকে উপস্থাপন করতে হবে, যাতে খাতাটা নিয়ে যখন এক্সামিনার দেখবে, দেখে খুশি হয়ে যায়, আপনাকে নাম্বার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যে না, একে অনেক ভালো মার্ক দিতে হবে, অনেক ভালো করে একে, এর খাতাটা সুন্দর, একে অবশ্যই বেশি মার্ক দিতে হবে। এই জিনিসটা যখন এক্সামিনার একটা খাতা নেয়, নিলে এমন লেখা যে সে লিখেছে কিন্তু এক্সামিনার পড়তেই পারতেছে না, বিরক্ত হলে আপনি সঠিক লেখা সত্ত্বেও আপনি কিন্তু মার্ক কম পাবেন। আর আমি যে বললাম যে প্র্যাকটিস অফ মেডিসিনে কিন্তু একটা সুযোগ আছে, অ্যানাটমি ফিজিওলজিতে সুযোগ আছে যে এর সাথে চিত্র দেয়া, ফার্মাসিতে সুযোগ আছে চিত্র দেয়া। আপনি যদি প্রত্যেকটা প্রশ্নের সাথে যদি এর সাথে যায় কোনো চিত্র, আপনি অবশ্যই সেই চিত্রটা দিবেন, তাতে আপনি মার্কস বেশি পাবেন। এটা একটা বড় টেকনিক্যাল একটা বিষয়, যে আপনি যে কোনো প্রশ্নের সাথে প্র্যাকটিস অফ মেডিসিনের যেই প্রশ্ন, যেই অর্গান বা যেই ডিজিজের নিয়ে আপনি আলোচনা করতেছেন, তার যদি আলোচনার সাথে সাথে একটা চিত্র দিলেন, একটু মার্ক করে দিলেন, মোটামুটি সুন্দর বুঝতে পারে এমন হলেই হবে। অনেক ভালো করতে যাবেন, আপনার সময় কুলাবে না তা না, মোটামুটি বুঝতে পারে এমন করে যদি আপনি চিত্র দিতে পারেন, অবশ্যই আপনি অন্যদের থেকে মার্কস বেশি পাবেন। আচ্ছা ম্যাডাম, এবার বলেন যে এর মাঝে আপনার কোনো ইয়ে আছে কিনা? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে জি স্যার। এভাবে কিন্তু আমরা ওই যে প্রশ্ন উত্তরগুলা লেখা শুরু করব। আমি যে কথাগুলি বললাম, এইগুলো অবশ্যই প্রশ্নপত্র সাজেশন অবশ্যই তৈরি করবেন, প্রয়োজনে তৈরি করে আমাকে দেখাবেন। এটা আপনার হাতের কাজ, যে আগে প্রশ্নগুলো সংগ্রহ করবেন। হুমায়ুন বিশ্বাস না কে যেন, মানে আরো কারো আছে, তার পেছনে প্রশ্ন আছে। আর এমনি প্রশ্ন ব্যাংক নামেও অনেক সময় প্রশ্নপত্র পাওয়া যায়, সেই প্রশ্নগুলো আগে সংগ্রহ করে ওর পাশে আমি যেভাবে মার্ক করতে বললাম, সেই মার্ক করে আগে কাজটা শুরু করে দেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখাবেন। জি স্যার, ইনশাল্লাহ। স্যার, প্রশ্ন এই ব্যাংক আমি একটা কিনেছি। আচ্ছা আচ্ছা, না কিনলে তো খুব ভালো। প্রশ্ন ব্যাংক কিনে যদি ওইটাকে আমি যেভাবে বলছি, আর এমনি তো পড়লেন, মানে আমি একটু ভিন্নভাবে বলেছি না, এভাবে পড়লে আপনাদের জন্য সহজ হবে না? জি স্যার, ওভাবে করলে সহজ হবে। আচ্ছা, আপনি যদি আলাদা খাতায় না লেখেন, এই প্রশ্ন ব্যাংকের মধ্যেই আপনি কিন্তু আমি যেভাবে বললাম সন তারিখগুলো লিখে, আর যেই সনের মধ্যে ওইখানে আপনার মনে করেন যে একটা পেলেন যে এটা 2021 সনে আসছে, কিন্তু সেটা 2019-এও আছে, তো 21-এর পাশে আপনি 19 লিখে 19-এ যেই অংশটুকু আছে ওর কাছে একটা ছোট্ট করে ক্রস চিহ্ন দিয়ে রাখবেন। তাহলে হবে কি, আপনার জানা রইলো যে না, এই প্রশ্নটা অন্য কোথাও ওই যে এই 21-এ আছে, সেই জন্য এখান থেকে না পড়লেও হবে। কথাটা বুঝতে পারছেন, যে আপনার প্রশ্নটা দুই জি জায়গায় স্যার, আছে। বুঝেছি স্যার। হ্যাঁ, এভাবে যদি মানে মার্ক করে নেন, তাহলেও কিন্তু প্রশ্ন কমিয়ে আসবে, বা ওই প্রশ্ন ব্যাংক দিয়েই আপনি কিন্তু সুন্দর সাজেশন তৈরি করতে পারবেন, তাই না? আচ্ছা, ডিজিজ গুলো মনে আছে আমরা কি কি ডিজিজ পড়েছিলাম? আমাদের প্রায় শেষ পর্যায়ে, আমাদের কিন্তু তেমন আর ডিজিজ নেই, ঠিক আছে? অল্প দুই একটা থাকতে পারে, কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের মানে ডিজিজ গুলা প্রায় শেষের দিকেই ছিল। শেষের দিন তো মনে হয় ডার্মাটাইটিস পড়া হয়েছিল স্যার। হ্যাঁ, ডার্মাটাইটিস পড়া হয়েছিল। আচ্ছা, ডার্মাটাইটিসের পরে হচ্ছে আর্টিকেরিয়া বা আমবাত। আমবাত সম্পর্কে আমি একটা ধারণা দেই, আমি ছবিটা মানে যেহেতু সময় স্বল্পতায় করতে পারিনি, আমি তারপরেও ধারণা দিচ্ছি যে আমবাত কাকে বলে বলতে পারেন? এটা একটা কমন ডিজিজ, আমাদের চেম্বারগুলোতে অনেক রুগী আসে এই আমবাত। আমবাত হচ্ছে
এটা এমনি রুগীরা এসে বলবে অ্যালার্জি, অর্থাৎ চুলকানি দিলেই দেখা যাবে যে ওই চাকা হয়ে ফুলে গেছে, লাল হয়ে গেছে, বা কোথাও ছোট ঘামাচির দানার মতো লাল লাল দানা 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 হয়ে একটা জায়গায় ফুলে যায়, এরকম যে অবস্থা হয় না, এই অবস্থাটাই হচ্ছে আমবা। মানে এটা ত্বকের উপরিভাগে হয়। আমি চিত্রটা বা ছবিগুলো আমি এর পরবর্তীতে আমি দেখাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটার জন্য আসলে এটা সাধারণত চামড়ার উপরেই, বর্ণ অধিকাংশই লালচে বা লালচে সাদা বা সামান্য মনে করেন কি বলবো যে এই ধরনের বর্ণই হয়ে থাকে বেশি, এবং এটা সাধারণত চুলকালেই ফুলে ওঠে এবং রাতে অনেক সময়, বিশেষ করে সন্ধ্যাকালে বৃদ্ধি হয়, রাতে বৃদ্ধি হয়। এবং এর যদি কারণ ধরি, এটা হচ্ছে যে স্নায়বিক উত্তেজনার জন্য হয়, অনেক সময় অ্যালার্জি জাতীয় খাবার খেলে এই ধরনের হয়, অথবা যদি কারো মনে করেন যে টেস্টে দেখা যাচ্ছে যে শরীরে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি, অথবা কাঁকড়া, চিংড়ি মাছ, ডিম বা বিশেষ কোনো খাবার এমন আছে। এটা একটা মজার জিনিস যে সবারই যে একই জিনিসে এই বৃদ্ধি হবে এমন কিন্তু না। আমরা যেমন অ্যালার্জি বলি যে অ্যালার্জিটা এই অনেকের আহ, এই কচু খেলে হয়, অনেকের কাঁকড়া ওই যে চিংড়ি মাছ খেলে হয়, কিন্তু সবাই চিংড়ি মাছ খেলে কিন্তু হয় না। গরুর মাংস অ্যালার্জি হয় কিন্তু সবাই খেলে হয় না। কিন্তু কারো কারো এমন আছে যে জিনিসটা সবার অ্যালার্জি হচ্ছে না, কিন্তু বিশেষ পার্টিকুলার কারো অ্যালার্জি হতে পারে। তো যারই হোক, যেই বিষয়গুলোতে তার উত্তেজনা তৈরি করে, এই ধরনের বিষয়গুলোই হচ্ছে এই অ্যালার্জি তৈরির অন্যতম কারণ। এটাকে যদি আমরা মানে ভাগ করি, প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারবো আর্টিকেরিয়া বা আমবাতকে। একটা হচ্ছে অ্যাকিউট বা তরুণ, আর আরেকটা হচ্ছে ক্রনিক বা পুরনো। এই তরুণ এবং পুরনো মধ্যে একজনের হচ্ছে যে এর আগে ছিল না, হঠাৎ করেই দেখা দিল, কোনো একটা কিছু খেয়ে ফেলেছে, চিংড়ি মাছ খেয়ে ফেলেছে, তখন দেখা গেল একটা জায়গায় চুলকাচ্ছে, চুলকে তারপরে ওই জায়গাটা ফুলে গেছে, লাল হয়ে মানে ফুলে আছে, এবং ওইখানে প্রদাহের কিছু লক্ষণ থাকবে। আমরা প্রদাহের লক্ষণ কি বলেছি, যে লাল থাকবে, ফুলা সোয়েলিং থাকবে, ফুলা থাকবে, গরম থাকতে পারে এবং স্পর্শকাতরতা থাকে, এই ধরনের অবস্থাটা থাকে। আর পুরনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ সে এই ধরনের সমস্যায় ভুগতেছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, এরকম অবস্থাতেই দেখা যাচ্ছে যে পুরনো হতে পারে। আনুষঙ্গিক ব্যবস্থাপনার কথা যদি বলি, তো এই আনুষঙ্গিক ব্যবস্থাপনায় যেই জিনিসগুলো খেলে এই ধরনের সমস্যা হয় সেটা থেকে দূরে থাকতে হবে। কোষ্ঠকাঠিন্য, বিশেষ করে কোষ্ঠকাঠিন্যতা দূর করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আহ, অনেক সময় গরম পানি এবং ভিনেগার দিয়ে অনেক সময় শরীরটা ধুয়ে দেওয়া যেতে পারে। আর এর যদি ব্যবহৃত ওষুধের কথা ধরি, তাহলে যেমন আর্টিকা ইউরেন্স, এই ওষুধটার নাম শুনেছেন আপনারা? না আর্টিকা স্যার, ইউরেন্স, শুনি নাই। আচ্ছা। আর্টিকা ইউরেন্স আর্টিকেরিয়ার একটা খুব ভালো মেডিসিন। মানে যে এর সাথে কিন্তু একটা নামেরও একটা মিল আছে। অ্যানাকার্ডিয়াম আছে, হাইগ্রোফিলা স্পাইনোসা আছে, আরো মেডিসিন আছে অনেকগুলো মেডিসিন, অ্যাপিসমেল একটা, অ্যান্টিমক্রোড, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ব, সোরিনাম, নেটামিউর, বেলেডোনা, ক্যালিকার্ব, অ্যান্টিমটার, বোভিস্টা, রাস্টক্স, ঠিক আছে, লাইকোপোডিয়াম, এই ধরনের আমরা বললে অনেক মেডিসিনই আসবে। কিন্তু বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখেছি যে এই আর্টিকা ইউরেন্সের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আর্টিকেরিয়াতে খুব ভালো কাজ করে। এটা নিম্ন শক্তিও ব্যবহার হয়, মাদার টিংচার বা 6 3x বা উচ্চ শক্তি। বিশেষ করে আর্টিকেরিয়া হচ্ছে কাঁকড়া, চিংড়ি মাছ বা এই জাতীয় খাবার খেয়ে যদি কারো এই ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর যদি আমরা বলি আরেকটা জিনিস, যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা, অবশ্যই কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার জায়গায়
তাকে ই করতে হবে, যেখানে ধুলাবালি ডাস্ট বা মানে যেই জিনিসগুলোতে তাকে উত্তেজনা তৈরি করে সেগুলির থেকে বিরত থাকতে হবে। তারপরে তার মনে করেন যে পুষ্টিকর খাবার খেতে হবে, সহজ পাচ্য যেই খাবারগুলো পুষ্টিকর কিন্তু সহজে হজম হয় এমন খাবার খেতে হবে। এমন খাবার না যে মানে হজমের সমস্যা হচ্ছে, এমন না। তো এটা আর অবশ্যই মানে অন্যদের থেকে যদি সম্ভব হয় মানে একটু দূরে বা আলাদা রাখতে পারলে এই ধরনের রোগীকে সেটা বেশি ভালো। অতিরিক্ত আলো, সূর্যের তাপ, আলো এটা অনেক সময় এই ধরনের চুলকানি বাড়িয়ে দেয়, যার কারণে এর থেকেও আপনার বিরত থাকতে হবে। তো আর্টিকেরিয়া সম্পর্কে আহ কারো কোনো কথা আছে? আপনাদের কোনো জানার বা জিজ্ঞাসার কোনো কিছু? আমি প্রথমে আসলে বলেছি প্রশ্নগুলো, প্রশ্নপত্র পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে বলেছি। এরপরে বললাম যে একটা মেডিসিনের বিষয়ে আলোচনা করলাম, আর্টিকেরিয়া বা আমবা, এটা এর আগে পড়ানো হয়নি, সেটা সম্পর্কে একটা ধারণা দিলাম। তো আর্টিকেরিয়া বা আমবাত সম্পর্কে কারো কোনো কথা থাকলে সেটা বলতে পারেন, আমি দেখি সলভ করে দেব। এরপরে আমি মানে মেডিসিন নিয়েই আলোচনা করি, যে না যেমন অ্যাপিসমেলের আর্টিকেরিয়াটা কেমন বা আমবাতের দেখা যাবে জ্বালা থাকবে, হুল বিদ্ধ বেদনা থাকবে। মানে আপনারা এই মৌমাছির হুল ফুটানো দেখেছেন? হুল ফুটালে জি কি হয়? স্যার, দেখছি স্যার। আচ্ছা, ফুলে হুল ওঠে। ফুট বলেন বলেন ম্যাডাম। আচ্ছা, দেখছি যে মানে এই ফুলে ওঠে ওখানে চাকা মতো হয়ে। কখনো খাননি না? না স্যার, মৌমাছির কামড় খাই নাই। খুব এটা খুব মানে মজার একটা অভিজ্ঞতা, যে অনেক জ্বালা করে, ফুলে যায়, এই জায়গাটা একেবারে মনে হয় যে থলথলে হয়ে আছে। তো এই অ্যাপিসমেলের আসলে পিপাসা থাকে না, এই রুগীরা গরম কাতর কিন্তু পিপাসাহীনতা থাকে, ঠিক আছে? তো এই লক্ষণগুলো চোখের নিচে একটা টোপলার মতো থাকে, এই লক্ষণগুলো মিললে অ্যাপিস অ্যাপিস আর্টিকেরিয়াতে অনেক বেশি হয়। অ্যান্টিমক্রুড এটা একটা ভালো মেডিসিন, কিন্তু এটা হচ্ছে যে পাকস্থলীর গোলযোগ থাকে, জিভ বা সাদা প্রলেপ থাকে, মেজাজটা একটু মানে কি বলবো যে কর্কশ মেজাজের, আহ, এবং সাদা বর্ণের ধরেন যে থোকা থোকা উদ্ভিদ থাকে এবং চুলকায়, এই ধরনের লক্ষণগুলো মানে, এবং আরো অন্যান্য যে অ্যান্টিক্লুডের লক্ষণ আছে, সেই লক্ষণগুলি যদি মিলে তাহলে খুব ভালো ব্যবহার মানে ই হয়। আর্সেনিকের কথা যদি বলি, যে এর মধ্যে থাকে অস্থিরতা, পিপাসা থাকে, কিন্তু একসঙ্গে অনেক পানি খায় না, অল্প অল্প, এবং ঠান্ডা পানি খেলে পেটে যখন গরম হয় সে বমি করে ফেলে দেয়, ঠিক আছে? আর্সেনিকের এটা একটা এবং অনেক সময় চিংড়ি মাছ, বাসি মাছ, বা আপনাকে কি বলবো যে দূষিত খাদ্য আছে না, ফুড পয়জনিং, ফুড পয়জনিং এর একটা ভালো মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যালবাম। ঠিক একইভাবে আর্টিকা ইউরেন্সেরও একটা ভালো মেডিসিন, যদি লক্ষণগুলো মিলে যায়। এবং এটা সাধারণত উত্তাপে উপশম, গরম দিলে অন্যান্য জায়গায় যেমন মানে হয় না, বেড়ে যায়, কিন্তু আর্সেনিকের রোগীরা গরমে উপশম, ঠান্ডায় তাদের বৃদ্ধি, এরকম একটা উল্টা বিষয় আছে। এবং অতিশয় চুলকায়, হাঁপানি এবং ঘুংরি কাশিও এর মধ্যে আছে, এবং এই দুটো অল্টারনেট করে, অনেক সময় এ দুটা একটার পর একটা ই। এবার আসি যদি ক্যালকেরিয়া কার্বের রোগীর কথা বলি, মাথাটা একটু বড়, শরীরটা থলথলে, মাথাটা একটু, মাথাটা বেশি ঘেমে যায়, আর ঘামে টক গন্ধ থাকে, থলথলে শরীর, জিম খাবার একটা প্রবল ইচ্ছা থাকে, এই ধরনের রোগী যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারি। এবার আসা যাক যে ডাল কামারা তাহলে কাদের দেব? এই যে বর্তমানে যে সময়, এটা ডাল কামারা এবং রাস্টক্সের সময়, যে ভেজা ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গা, অথবা আপনি স্যাঁতসেঁতে মেঝেতে শুয়ে আছেন, রাত্রে ভালো, সকালবেলা দেখলেন যে আক্রান্ত হয়ে গেছেন, এটা ডাল কামারের একটা অন্যতম লক্ষণ, বা এই লক্ষণে ওষুধ দেওয়া যেতে পারে। অথবা আপনি মনে করেন যে এসির মধ্যে গেলেন, এসির মধ্যে এসির বাতাস খেলেন, খুব ভালো লাগলো এগুলো, এরপর আক্রান্ত হয়ে গেলেন,
সেই ক্ষেত্রেও ডালকামারা কিন্তু একটা ভালো মেডিসিন, এবং ডালকামারা অন্যান্য যে লক্ষণ আছে সেই লক্ষণগুলি মিলিয়ে যদি আপনি দিতে পারেন খুব ভালো কাজ করবে। এবার আসে যাকে একটু ডিপ অ্যাক্টিভ মেডিসিন, সরিনাম। সরিনাম সালফার যে চিনে সে সরিনামকেও চিনবে সহজে, যে সালফারের যতগুলা গুণ আছে সরিনামের মধ্যেও ঠিক সেই গুণগুলো আছে। যে কিন্তু একটা বড় পার্থক্য আছে, সালফার হচ্ছে গরম কাতর আর সরিনাম হচ্ছে শীত কাতর। এটা একটা বড় পার্থক্য। এরাও মনে করেন যে অ্যান্টিসোরিক মেডিসিন, মানে গায়ে মানে চর্মপীড়ায় ভুগে, বিভিন্ন ধরনের মানে কি বলবো যে গায়ে গন্ধ থাকে, অপরিষ্কার অপরিচ্ছন্ন, এই এইগুলা সরিনামে আছে। কিন্তু সালফার থেকে সরিনামে বৃদ্ধি দিয়ে আমরা করতে পারি, পার্থক্য করতে পারি। আর একটা হচ্ছে কাতরতা দিয়েও পার্থক্য করার একটা বড় দিক আছে, যে সালফার শীত কাতর রুগী যে হবে না তা না, তবে গরম কাতরই বেশি। আর সরিনামের রুগীরা সাধারণত শীত কাতর, এমনকি গরমের দিনে তারা কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। আবার সালফার কাঁথা গায়ে দিলে পাটা কাঁথা থেকে বের করে রাখে। এরকম কিছু বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ থাকে, এই লক্ষণগুলো দেখে আমরা এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে পারি। তো বেলেডোনা হতে পারে বা অন্য কোনো মেডিসিন হতে পারে, তো আমরা এই মেডিসিন কোস্টিকাম হতে পারে। আমি কিছু মেডিসিনের মানে বিশেষ করে স্ট্রাইকিং লক্ষণ বা বিশেষ নির্দেশক লক্ষণগুলো সম্পর্কে বললাম। আসলে মেডিসিন সম্পর্কে আমাদের অনেক বেশি পড়া দরকার যদি আমরা ভালো হোমিওপ্যাথ হতে চাই, তাহলে সবগুলো সাবজেক্ট তো পড়বই। বিশেষ করে ম্যাট্রিয়া মেডিকেল জ্ঞানের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান না থাকলে আপনি ভালো ডাক্তারই হতে পারবেন না, চিকিৎসাই দিতে পারবেন না, প্যাথোলজি জানতে হবে। এক কথায় সব ধরনের বিষয়গুলো আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, জানতে হবে। আর যেহেতু সামনে পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে, প্রশ্নপত্র কিভাবে তৈরি করতে হবে, আমি সেই বিষয়টা প্রথমে বলে দিয়েছি। যারা শুনতে পাননি তারা আবার এই ভিডিওটা দেখে নেবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপাতত কোনো প্রশ্ন নেই স্যার। হুসাইন আহমেদ, আপনার কি কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের নির্ধারিত ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, আহ অনাকাঙ্ক্ষিত কারণে আমার একটু লেট হয়েছে। আহ ঠিক আছে, পরবর্তীতে আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, হাতের কাজ। সেটা হচ্ছে যে আপনারা প্রশ্নপত্র সংগ্রহ করবেন এবং প্রশ্নপত্রের মধ্যে সনগুলো লিখে রাখবেন, যে যেমন 2021 সনের প্রশ্নগুলো বিগত কোন সনে এসেছে, এভাবে যেভাবে বলেছি আপনারা আবার শুনে নিয়ে একটা প্রশ্নপত্র সাজেশন তৈরি করে আগামী সপ্তাহে আগামী ক্লাসে আমাকে উপস্থিত দেখাবেন। আমি এটাই হাতের কাজ দিচ্ছি, আপনারা একটা সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে কষ্ট করে আপনার প্রশ্নপত্র তৈরি করবেন। পাশাপাশি আপনারা 2-3টা বই থেকে কোন বইয়ে কোথায় এই প্রশ্নের উত্তরগুলো আছে সেটাও পাশে মার্ক দিয়ে বইয়ের নামের প্রথম অক্ষর লিখে পাশে পাশে মানে ভিন্ন কালিতে ওই পৃষ্ঠাগুলো লিখে রাখবেন। তাতে আপনাদের পড়তে সহজ হবে। প্রথমে খুঁজে বের করতে একবারই কষ্ট হবে, পরে খুব সহজেই আপনারা পড়তে পারবেন। তো আর কথা না বাড়িয়ে এখানে শেষ করে দিব। জয়ন্ত স্যার বন্ধ করতে পারেন। রেকর্ডিং অফ করবো স্যার? জি স্যার, রেকর্ড অফ করে দেন।